শাড়ি পরতে হবে ভাবতেই কেমন একটা লাগছে। এমনি আমার শাড়ি কখনোই পছন্দ না। ডিজাইন করতে ভালোবাসি, পরতে নই। ময়রা কখনো নিজের দোকানের মিষ্টি খায় না। তার উপর এখন প্রেগনেন্সির 3 মাস রানিং। আমার কেন যেন ঢিলাঢালা পোশাকই আরাম লাগে। বাট এত বড় পার্টি কেমন করে যাই 3 পিস পরে? শাড়ি তোরেই পরতে হবে আমার। তারপর অনুষ্ঠান তো শাড়িকে নিই। যদি শাড়ি ডিজাইন করে ফেমাস হয়ে অনুষ্ঠানে শাড়ি ছাড়া 3 পিস পরে যাই, দেখা গেল সকলে বলবে শাড়ি দ্বারা সার্থক হয়ে শাড়িকেই দূরে ঠেলে দিল। লও ঠেলা, তখন তো এলাহি কাণ্ড হয়ে যাবে। আমি 2টা শাড়ি আনছিলাম, চকলেট কালার আর বেগুনি। বেগুনিটার পাড় সোনালি, হেভি ভারী। শাড়ি বের করে খাটের উপর রেখে ভাবতেছি কোনটা পরবো। আমি তো বেশি লম্বা না, মিডিয়াম, 5 ইঞ্চি 3 ফুট। হিল পরতে হবে, ভাবতেই বিরক্তি লাগছে, ঝামেলা। শাড়ি নিয়ে পরে আছি যে কোনটা পরবো। আমার গায়ের রং হলদে ফর্সা, মাথার চুলগুলো এখন মাজা ছুঁইছি। চোখ তো সবাই বলে বড় টানা টানা নাকি। ঠোঁটে ওই সব রং ফং বেশি মাখি নাই বলে এখনও গোলাপি। এরই মধ্যে আদ্রিতের কণ্ঠ শুনি, ব্যস্ত নাকি আপনি? ব্যস্ত মানে খুব ব্যস্ত না, মহাব্যস্ত। এখনও কোন শাড়ি পরবো ঠিকই করতে পারিনি। বাজে 5টা 20 মিনিট। শাড়ি কেন পরবেন? সেই দিন পরে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন নাকি? না তো, কেন? তাহলে শাড়ি পরার খেয়াল আসলো কিভাবে মাথায়? শাড়ি সামলাতে পারেন? প্রতিবার শাড়ি পরে রাস্তায় নেমে উষ্টা খাওয়ার জাতীয় রেকর্ড আছে আমার। আদ্রিত একটা নিঃশ্বাস নিয়ে আমার দিকে বিরক্তিকর ভাব নিয়ে আমার দিকে তাকালো। আমি চুপচাপ দাঁড়িয়ে কোনো রকম পরিবর্তন নেই আমার মধ্যে। আদ্রিত লাল রঙের শপিং ব্যাগ আর কালো রঙের ব্যাগ এগিয়ে দেন। আমি 2 হাত দিয়ে 2টো ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দেখতে। একটাই লং কুসুম হলুদ কালারের জর্জেট ড্রেস, নিচে গাঢ় ম্যাজেন্টা কালার পার, কাতান গোলাপি মিষ্টি মিক্স ওড়না, ওড়নাটার মাঝে গোলাপ ছাপা, আর একটাই মেকআপের হালকা জিনিস। আমি আদ্রিতের দিকে আহত দৃষ্টিতে তাকিয়ে বললাম, জামাটা অনেক সুন্দর, কিন্তু জামা পরে পার্টিতে গেলে মানুষ কী ভাববে? কী ভাববে মানে? আপনিই তো বললেন পোশাকটা যথেষ্ট সুন্দর, আপনার জন্যই যেন তৈরি। আর মানুষ পোশাক পরে স্বাভাবিক আরামে থাকার জন্য, অস্বস্তিতে পড়ার জন্য নয়। আর যারা পোশাক দেখে মানুষকে জাজ করে, আমার দৃষ্টিতে তারা শিক্ষিত হলো মূর্খ। শিক্ষিত মানুষ পোশাক দ্বারা মানুষকে বিচার করে না, কর্ম দ্বারা বিচার করে। আর এই শাড়িতে আপনি পরে গেলে তখন? এখন জলদি করে রেডি না হয়ে আস্তে সুস্তে রেডি হয়ে আসেন। পার্টির টাইম শুরু হবে যখন, আপনি পার্টিতে উপস্থিত হবেন তখন। এখন আস্তে ধীরে কাজ করবেন কিন্তু। আপনার কথাগুলো শুনলে নিজেকে অপদার্থ মনে হয়। ইস, যদি আপনার মতো করে জিনিসগুলোকে সহজ করে ভাবতে পারতাম। আমি সহজ করে নয়, সঠিক জিনিসটা ভাবতে চাই। এখন যাই, আমারও রেডি হতে হবে। আদ্রিত লোকটা বড়ই অদ্ভুত। অন্যদের মতো তিনি সবার কাছে ভালো হতে চান না, বরং উনি নিজের কাছে ভালো হতে চান। ওনার চিন্তাধারাতেও উনি নিজের মতবাদ সবার আগে রাখেন। কি ভাবলো কখনো দেখেন না। কেউ ওনাকে নিয়ে সমালোচনা করলে তিনি সেই বিষয় নিয়ে ভাবেন। যদি মনে হয় সেইটা তার জন্য ভালো নয়, সমালোচকদের কথা ঠিক, উনি সেই জিনিস ত্যাগ করেন। আর যদি মনে করেন সেইটাই ভালো, উনি সমালোচকদের নিয়ে চিন্তা করা ত্যাগ করেন। সত্যি, এমন মানুষ হাজারে একজন হয়। ওয়াশরুম থেকে চেঞ্জ করে এসে আয়নার সামনে দাঁড়ালাম। আমি তো কাঠি, কিন্তু মিডিয়াম লাগছে, একেবারে বাচ্চা হাতি লাগছে না। যাক, আমি ভাবছিলাম মনে হয় আমাকে বাচ্চা হাতির মতো লাগবে, কিন্তু বাচ্চা বিড়াল লাগছে। কিন্তু জামাটা এক কথায় অসম্ভব সুন্দর। আদ্রিতের পছন্দ আছে বলতে হবে। কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। সাজতে একসময় খুব পছন্দ করতাম, সাজতে বলতে কাজল পরতে আর চুড়ি পরতে। কিন্তু যার জন্য পরতাম সেই তো এখন অন্যকে সাজাতে ব্যস্ত। তাও হালকা সাজ দেওয়া যায়। প্যাকেটটা সব জিনিস বের করে নিচে দেখি চুড়ি সাদা স্টোনের। বাহ, খুব সুন্দর। সাদা স্টোনের দুলো আছে, সেটাও পরে নিলাম। সাইড দিয়ে সিথি করে চোখে টেনে টেনে কাজল দিলাম। লিপস্টিকটাও মাখলাম সুন্দর করে। মুখে হালকা ক্রিম আর ফেস পাউডার দিয়ে নিলাম। আমি রেডি। ওয়াও, মেয়ে হয়েও 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি। আমি তো বরাবরই এমন। উপরন্তু রায়হান সময় নিয়ে সচেতন ছিল, তাই ওর সাথে থাকতে থাকতে আমিও দ্রুত কাজ করতে শিখে গিয়েছি। রুম থেকে বের হতেই দেখি নিচে লোকের ভিড়। আগন্তুকরা আসতে শুরু করে দিয়েছে। সব আগন্তুকরাই যে অনেক উচ্চপদের লোকজন, গেট আপই বলে দেয়। আমি একাই তেজপাতা নাকি? না, অনেকে সাধারণভাবে এসেছেন, সিম্পল কিন্তু সুন্দর সুন্দর শাড়ি পরে। তারা সাধারণভাবে আসলেও তাদেরকে অসাধারণ লাগছে। আদ্রিত বরাবরই সঠিক। এর মধ্যে চোখ পড়ল একজন মহিলার উপরে। উনি আমার ডিজাইন করা কালো শাড়ি পরে এসেছে। আমি আস্তে করে সিঁড়ি দিয়ে নামতেই সেই মহিলা আমার দিকে এগিয়ে এসে বললেন, থ্যাঙ্কস জান্নাত, আমার শাড়িটাকে এত সুন্দর করে ডিজাইন করে দেওয়ার জন্য। এই শাড়িটা এখন আমার ফেভারিট শাড়ি।
ওনার কথা শুনে মনে মনে ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করলেও ইচ্ছেটাকে বালিচাপা দিয়ে দিলাম। আর চাই না মানিজ্যত হারাতে। মোস্ট ওয়েলকাম। আপনার শাড়িটা পছন্দ হয়েছে জেনে অনেক ভালো লাগলো। বাই দ্য ওয়ে, আপনি আমাকে চিনলেন কিভাবে? এই ড্রেসটা আমি জান্নাতকে আমাকে এত সুন্দর শাড়ি গিফট করার জন্য দিয়েছিলাম। ড্রেসটা যেহেতু আপনার পরনে, তার মানে আপনিই জান্নাত। ওনার কথা শুনে মাথার উপর যেন ছাদ ধসে পড়ল। বলে কি ইনি, এই জামা ইনার গিফট করা? আর আমি মাসুম ভাবলাম আদ্রিত এনেছে। এই মুহূর্তে নিজেকে ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করতে ইচ্ছা করছে। মনে মনে আদ্রিতের উপর যা রাগ হচ্ছে, কিন্তু উনি তো একবারও বলেননি উনি দিয়েছেন। যা ভাবার একাই ভেবেছি। যে পরিমাণ রাগ হচ্ছে এখন, উফ! তাও আমি ভদ্রতার সহিত শান্ত হয়ে মুখে হাসি এনে ওনাকে বললাম, অনেক অনেক ধন্যবাদ। এরই মধ্যে উনি আমার পিছনে সিঁড়ির দিকে তাকিয়ে বলে উঠলেন, ওই তো আদ্রিত নামছেন। ওনার কথা শুনে পিছনে ঘুরেই আমি এই কোন আদ্রিত? আদৌ আদ্রিত নাকি কোনো হিরো? ব্লু কালারের কোট, প্যান্ট, ভিতরে সাদা শার্ট, টাই, ব্ল্যাক শু, ব্ল্যাক ওয়াচ, চুলগুলো আবার আজকে সুন্দর করে ব্রাশ করা, এক হাত পকেটে রেখে ভুবন ভুলানো এক হাসি। জানি না কেন বেশ কয়েকদিন ধরে আদ্রিতের কথা, তার হাসি, তার উপস্থিতি খুব ভালো লাগে। তার অফিসে থাকার সময়টুকুতে তাকে অনেক মিস করি। হয়তোবা আমার ভালো একজন বন্ধু, তাই। আদ্রিত হাসতে হাসতে আমার দিকে এগোচ্ছেন আর হাসছেন, কিন্তু আমার সাথে কথা বলার আগে কালা শাড়ি বলে উঠল, ওহ মাই গড, অ্যাড্রিট, ইউ আর টু মাচ হ্যান্ডসাম ডিয়ার। বলেই আমার পাশ থেকে গিয়ে আদ্রিতকে জড়িয়ে ধরল। তবা তবা আস্তাক ফিরুল্লাহ, ছি ছি, সেই দিন আমি ভুল করে তাও শুধু রিমির সামনে জড়িয়ে ধরায় নাক কাটা যাচ্ছিল। আর এই কালা শাড়ি দেখে আমি, মা, একে আদ্রিত জড়িয়ে ধরল। সেই দিন আমি জড়িয়ে ধরায় স্ট্যাচু হয়ে গিয়েছিল, আর আজকে তাতে আমার কি? আদ্রিতের লাইফ আদ্রিতের উইশ। এবার আদ্রিত আমার সামনে এসে দাঁড়ালেন। জান্নাত নাকি জান্নাতের হুর, কোনটা আপনি? জান্নাত কেন বলুন তো? মাশাল্লাহ, আজকে যে একদম হুর লাগছে আপনাকে। আপনাকেও আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাঙ্কস। আদ্রিত এবার হলরুমের মিডিলে, যেখানে মেঝেতে গোল করে ডিজাইন করা, সেইখানে দাঁড়ালেন। অ্যাটেনশন প্লিজ গাইজ, আজকের পার্টিতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছেন দেখে অনেক খুশি হয়েছি। তাই এখন সময় এসেছে যার জন্য আজকের পার্টি, তার সাথে পরিচিত হওয়ার। কথাগুলো বলেই আমার কাছে এসে আমাকে নিয়ে পুনরায় সেখানে গেলেন। গাইস, মিঠার, জান্নাত ইসলাম, ভবিষ্যতের সাকসেসফুল ডিজাইনার। গাইস লুক অ্যাট মিস লাইলা, মাই বেস্ট ফ্রেন্ড। সবাই কালাশাড়ির দিকে তাকালো। মানে কালাশাড়ির নাম লাইলা, আর উনি আদ্রিতের বেস্টি। তার পরনের শাড়িটা জান্নাতের ডিজাইন করা। অ্যান্ড ডু ইউ নো, শাড়িটার নাম করা ডিজাইনার শফিউর রহমানের অনেক পছন্দ হয়েছে। এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। এই জন্যই আজকের পার্টি। আর জান্নাত আপনাকে জানায়নি, কারণ এটা আপনাকে আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এরপর আদ্রিত এখান থেকে গিয়ে কালাশাড়ি থুকু লাইলার পাশে দাঁড়ালেন। কয়েকজন এসে আমার সাথে পরিচিত হওয়ায় আমার সম্পর্কে জানতে ব্যস্ত। তাদের সাথে কথা বললেও চোখ আমার আদ্রিতের উপর। লাইলা আদ্রিতের বাহুতে হাত রেখে কথা বলছে। উফ, আমার এত রাগ হচ্ছে কেন? আমার হঠাৎ করে খুব গরম আর অস্বস্তি লাগছে। বসার জন্য গিয়ে দেখি কোথাও জায়গা নেই। তাই সবার থেকে একটু আলাদা হয়ে কর্নারে দাঁড়ালাম। দেখলাম নাচের পর্ব শুরু। ওই মেয়ে আদ্রিতের সাথে নাচছে। উফ, আমি এসে দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়ালাম। এমনি দাঁড়িয়ে থাকা কষ্টকর। হ্যালো বিউটিফুল। এমন কথা শুনে সামনে তাকিয়ে দেখি কালো কোট প্যান্ট পরা একজন লোক। সরি, আমাকে কিছু বলেছেন? ইয়েস বিউটিফুল, আই এম আরাফ। হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি হাত না বাড়িয়ে বললাম, জান্নাত। আই নো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ড্যান্স পার্টনার হবে? আহা, কত শখ। বাঁচি না, মনে মনে বললাম। সরি, বাট আমার ইচ্ছে নেই। প্লিজ বিউটিফুল, নো সরি, ডোন্ট ডিস্টার্ব মি। চলে আসতে লাগলে আরাফ আমার হাত ধরে বসে। আমি চোখ বড় বড় করে রাগের দৃষ্টিতে আরাফের দিকে তাকাই। লাই দিয়েছি বলে এই না যে ঘাড়ে উঠে বসবে। হাত ছাড়ো। এত অহংকার কিসের, রূপের নাকি গুণের? আমি আর কিছু না বলেই জোরে হাত টান দিই। অনেক জোরে টান দেওয়ার জন্য আমি ছিটকে যাই, আর পেছনে দেয়াল থাকার ফলস্বরূপ দেয়ালের সাথে কপাল বাড়ি খাই। আমি কপালে খুব বেশি ব্যথা অনুভব করি। ভাগ্যিস পেটে লাগেনি। আমি পেটে আগে হাত দিয়ে রেখেছিলাম। পেট থেকে হাত ছুড়িয়ে কপালে হাত দিতেই বুঝি কিছু একটা হাতের আঙ্গুলে লেগেছে। পরে হাতটা চোখের সামনে আনা মাত্র বুঝতে বাকি রইল না যে সেটা রক্ত। হঠাৎ মাথার মধ্যে কেমন যেন চক্কর দিয়ে উঠে, আর হঠাৎ করে নিজেকে শূন্য অনুভব করলাম। আমি যেন আকাশে উঠছি। কিন্তু হঠাৎ করে বুঝলাম কোমর কেউ স্পর্শ করে রয়েছে। কিন্তু সেই স্পর্শ খারাপ স্পর্শ নয়। আস্তে আস্তে চোখ জোড়া খুলে দেখি নীলকোট। আর একটু উপরে তাকাতে দেখি আদ্রিত। আমার হাত তার কাঁধে, আমি তার কোলে। তিনি আমাকে কোলে নিয়ে হাঁটছেন। এর মানে, কিন্তু কি দিয়ে কি হলো? আদ্রিত এসে আমাকে সোফায় বসিয়ে আমার কপাল পর্যবেক্ষণ করতে লাগলেন। আপনি কি ঠিক আছেন?
এতখানি কেটে গিয়েছে, জলদি রক্ত বন্ধ করতে হবে। একজন সার্ভেন্ট এসে ফার্স্ট এড বক্স দিয়ে যায়। আজিত হ্যাক্সিসল নিয়ে আলতো করে তুলোতে লাগিয়ে দিয়ে আমার কপালে চেপে ধরেন। মনে হলো কাঁটা যেন লবণ দিয়ে দিল। অনেক জ্বালা করে উঠে আমি চিল্লিয়ে উঠি, সরি জান্নাত, সরি, প্লিজ ওষুধ লাগাতে দেন, প্রথম প্রথম জ্বলবে। এই বলে উনি আমার কপালে ফু দেন আর ওষুধ লাগাতে থাকেন। লোকটার দিকে তাকালাম, চোখে চিন্তাময় ভাব আর পানি দুইটাই রয়েছে। কেমন যেন পাগল হয়ে উঠেছেন রক্ত দেখে। সবাই আছে কিন্তু কেউ এমন করছে না তো। উনি কি এখনও সেই আগের মতো ভালোবাসেন আমায়? এমন বিচলিত হওয়ার কারণ কি? উনি আস্তে ধীরে আমার কপালে ব্যান্ডেজ করে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করেন, কি হয়েছিল সেখানে জান্নাত? কপালে আঘাত পেলেন কিভাবে? তার মানে আদ্রিত যা হয়েছে, সে ছেলে যা করেছে তার কিছুই জানে না? জান্নাত, আপনি বললেন না ব্যথা পেলেন কিভাবে? আমি আবার সত্যবাদী, যা হয় তাই বলি। আর তাছাড়াও এখানে আমার কোনো দোষ নেই, আর আদ্রিত পরে জানলে অনেক কষ্ট পাবেন। তাই আমি যা সত্যি শেষ টু শুরু সব বললাম। সব বলার পর লক্ষ্য করলাম আদ্রিত তার হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এদিকে সবাই আমার কথা শুনে আরাফের দিকে তাকিয়ে পড়েছে। ব্রো, ট্রাস্ট মি, এই মেয়ে মিথ্যা বলছে। আমার সাথে কথা বলতে এসেছিল কিন্তু আমি পাত্তা দিইনি। পরে আমার হাত ধরে বসে বলেই আমি ধাক্কা দিয়েছিলাম। এসব রাস্তার মেয়েরা যতই ভদ্র সাজুক, দিন শেষে ঠাস ঠাস করে আদ্রিত উঠে দাঁড়িয়ে আরাফকে পরপর দুটো চর মারলেন। দাদি আর লাইলা এসে আমার পাশে দাঁড়ালেন। আরাফ গাল ধরে মাথা নিচু করে তাকিয়ে আছে। আরাফ আদ্রিতের দিকে তাকিয়ে বলল, ব্রো, তুমি এ রাস্তার মেয়ের জন্য, তুমি কাকে রাস্তার মেয়ে বললে জানো? সে কে? কোনো আইডিয়া আছে তোমার? আরেফ এবার জোরে তাচ্ছিল্য করে বলে উঠল, সে যেই হোক না কেন, অন্তত ভদ্র না। ভদ্র হলে তোমার সাথে এই বাড়িতে দিনের পর দিন সাথে থাকতো না। ভুলে যেও না, তোমাদের পাশেই থাকি। এই মেয়ে যে রাত দিন সারাদিন তোমার বাড়িতেই পড়ে থাকে অনেক দিন থেকেই খেয়াল করেছি। আমি কেঁদেই যাচ্ছি। কি বলবো কি, সবাই আমাকে খারাপ ভাবছে এখন। ও আমার বাড়িতে 1 মাস থাকে বলে ও খারাপ মেয়ে, তাই তো? এক্স্যাক্টলি। আমার দিকে তাকিয়ে তার ছেলের হাসি দিয়ে বলল, তাহলে তো তোমার বোন জান্নাতের থেকেও খারাপ, কেননা জান্নাত আমার বাড়ি 1 মাস যাবৎ থাকে। আর আরিশা, যে তোমার বন্ধুর বাড়ি আরও 1 বছর আগে থেকে থাকে, সেখানে পড়াশোনা করে। আরাফ আদ্রিতের কলার ধরে গর্জে বলে ওঠে, আমার বোনের ব্যাপারে কোনো বাজে কথা বললে এখানেই খুন করে ফেলবো তোকে। আদ্রিত নিজের কলার ছাড়িয়ে নেন, এক পাশটা গুটিয়ে গিয়েছে। সেটা ঠিক করে নিয়ে বললেন, কেন? নিজের পরিবারের কথা আসলে তখন খুন করবে আর অন্যের মেয়েকে তাচ্ছিল্য করবে? তোমার বোন তোমার ফ্রেন্ডের বাড়ি থাকলে ভদ্র, আর আমার বান্ধবী আমার বাড়ি থাকলে অভদ্র? নিজের বোনের ব্যাপারে কথা উঠলে যে ভাই সিংহ হয়ে ওঠে, অন্যের বোনকে একা পাইলে তাকে বেইজ্জত করার সময় সেই ভাই হিংস্র লাগামহীন হয়ে ওঠে। বাহ, এই হলো মানুষ, এই হলো মানসিকতা। এবার লায়লা সামনের দিকে এগিয়ে গিয়ে বলে, বাদ দাও আদ্রিত, এদের স্বভাবই এটা। নিজের বোন হলে ভালো, আর অন্য মেয়ে হলে যতই ভালো হোক খারাপ জিনিস বের করবি। পার্টি ইজ ওভার গাইজ, সরি ফর অল দিস ড্রামা। বলে আদ্রিত আমার কাছে এসে পুনরায় আমাকে কোলে তুলে নেন। আমি তার ঘাড় জড়িয়ে ধরি হঠাৎ করে কোলে তুলে নেওয়ার জন্য। আদ্রিতের মুখের দিকে তাকাই এবার। তাকে এতটা রাখতে কখনো দেখিনি। কি সুন্দর করে উত্তর দিয়ে দিলেন আরাফকে। এই লোকটার একটু বেশি বুদ্ধি। আদ্রিত আমার রুমে এসে আমার বিছানার উপর আমাকে শুয়ে দিয়ে বললেন, 10 মিনিট শুয়ে থাকবেন, তারপর উঠে চেঞ্জ করে কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বেন। এরই মধ্যে লায়লা আর দাদি চলে আসেন। আদ্রিত দাদিকে আমার খেয়াল রাখতে বলে রুম থেকে বেরিয়ে যান। আপনি কি এখন আগে থেকে ভালো আছেন? আমার পাশে বসে, মেয়েটা অনেক ভালো। প্রথম প্রথম অমন কেন লাগছিল কি জানি। জি, আমি এখন ঠিক আছি, শুধু কপালটাই হালকা ব্যথা। কেটে গিয়েছে, ব্যথা থাকবে। আপনি কিন্তু আরাফের কথা নিয়ে কষ্ট পাবেন না। বন্ধুর বাড়ির মানুষ থাকতেই পারে। আমিও তো সুইডেন থেকে এসে যখন বাড়ির কাজ হচ্ছিল তখন এখানে ছিলাম। ও, আপনি সুইডেন থাকেন? না, আমার স্বামী থাকে। কি আপনি ম্যারিড? চমকে গিয়ে জিজ্ঞেস করলাম। জি হ্যাঁ, কেন? হায় রে, আমি এখন কি বলবো যে আমি ভাবছিলাম উনি আদ্রিতকে পছন্দ করেন, এইটা ভেবেছিলাম। উফ, আমি যে কেন অলওয়েজ এত বেশি বুঝি না, আসলে জানতাম না তো, তাই। ও, আমার স্বামী আসলে আপনার মতো এত গুণী মেয়ের সাথে পরিচয় করিয়ে দিতে আনবো? তখন পরিচিত হয়ে নিন। জি নিশ্চয়ই। আমি এখন আসি, আর আপনি নিজের খেয়াল রেখেন। আরে, তুমি এত রাতে একা যাবে কিভাবে? আদ্রিতকে বলো তোমাকে দিয়ে আসতে। তার কোনো দরকার নেই দাদি, আমার ড্রাইভার আছে। লায়লা চলে গেলেন। অনেক ভালো মানুষ উনি। দাদি কাবার থেকে ড্রেস এনে চেঞ্জ করতে বললেন। পুরো বাড়ি জুড়ে রোজ দিনই নীরবতা বিরাজ করে, কিন্তু আজকে কেন যেন নীরবতা একটু বেশি। জানালা দিয়ে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক।
জানালার দিকে তাকাতেই দেখতে পেলাম পর্দাগুলো এলোমেলোভাবে উড়ে চলেছে। একজন সামনের দিকে এগোচ্ছে তো একজন পেছনের দিকে। দুইটা পর্দা দুই দিকে যেতেই দেখতে পেলাম রুমের সামনের বড় গাছটা। সকালে হাজারো ভিন্ন ভিন্ন পাখির মেলা বসে গাছে। সবাই যেন ক্ষণিকের জন্য আমার সাথে দেখা করতে এখানে আসে। মাঝে মাঝে এক ডাল থেকে অন্য ডালে উড়ে গিয়ে বসে, আবার মাঝে মাঝে ডাল থেকে উঠলে আর এসে ডালে বসে না, উড়ে যায় তাদের গন্তব্যে। আদ্রিত্য আর আসেননি। আমার জন্য তার এত বড় পার্টি ভেস্তে গেল, কিন্তু উনি আজকে আমার জন্য যতটুকু করলেন বন্ধু হিসেবে নয়, হয়তোবা একসময় ভালোবাসতেন সেই জন্য করেছেন, নইলে এখনও ভালোবাসেন সেই জন্য এমনটা করেছেন। এই কয়দিন আদ্রিতের সঙ্গ বেশ ভালো লাগে। যতক্ষণ আশেপাশে থাকেন বেশ খুশি থাকি। দূরে চলে গেলে বড্ড মিস করি তাকে। তার জন্য অনুভূতিটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। মনের মধ্যে তার জন্য ভালো লাগা নইলে ভালোবাসা কোনোটা বাসা বাঁধতে শুরু করেনি তো। তার আশেপাশে থাকার অনুভূতি অন্যরকম, কিন্তু ভালোবাসার শব্দটা মাথায় আসলেই তার সাথে দল বেঁধে চলে আসে ঘৃণা জিনিসটা। খুব ঘৃণা করি এখন ভালোবাসাকে। রায়হান 3 মাস হতে চলল, কিন্তু খোঁজ পর্যন্ত নিল না। 2 মাস পর এখন পেটটা হালকা বড় হয়েছে। চেক আপ করিয়েছি, বেবি ভালো আছে, আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার গায়ে রক্ত কম, এটা একটা সমস্যা। আমি রুমে বসে কিছু ডিজাইনের কাজ করছি। আদ্রিতের সাথে বন্ধুত্বটা আরও মজবুত হয়ে উঠেছে। সব থেকে ভালো বন্ধু আমার সে এখন। রোজ তার সাথে অনেক গল্প করি, সেও অনেক গল্প করেন। সে এখন অফিসে, তাই কাজ করছি, নইলে বোর হয়ে যাব। এখন বাসায় থেকেই কাজ করছি। বাবু হলে তারপর অফিসে গিয়ে কাজ করব। আগে ভাবতাম কবে বাবু হবে, কবে এই বাড়ি থেকে যাব, কিন্তু এখন ভাবি এইখানেই থেকে যেতে পারতাম। কিন্তু তখন আবার বিবেক দিয়ে ভাবি যেতেই হবে। আমি যাওয়ার আগে আদিত্যকে বলবো বিয়ে করে নিতে। এরই মধ্যে শুনি নিচ থেকে শব্দ আসছে। বিছানা থেকে নেমে আস্তে ধীরে সিঁড়ি দিয়ে নেমে দেখি দাদি অনেক কান্না করে আর অনেক চিন্তিত। বুঝলাম না, দাদি কি হয়েছে? সব ঠিক আছে তো? না রে, কিছু ঠিক নেই। দাদু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, এখন হসপিটালে। আমি যাচ্ছি। সব শুনে মনে হচ্ছিল আস্তে আস্তে পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। আদ্রিত ঠিক আছে তো? দমটা মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে। কিছু হয়ে গেলে আদ্রিতের খুব ভয় লাগছে। আদ্রিতকে হারিয়ে ফেলবো না তো? দাদি, আমিও যাব। তুই অসুস্থ তো? না, আমি সুস্থ। বাড়ি থাকলে আর অসুস্থ হয়ে যাব। আচ্ছা আয়। দাদি এখন আমায় তুই করি বলে। হসপিটালে পৌঁছে আদ্রিত যে রুমে আছে সেই রুমে গেলাম। রুমে ঢুকতেই চক্ষু চড়ক গাছ। মহাশয় একদম ঠিক আছেন, কপালে হালকা কেটে গিয়েছে। বসে বসে সামনে বসে থাকা একজনের সাথে গল্প করছে। কি করতে মন চায়? উফ, কত ভয় পেয়েছিলাম। আমাদের দেখে আদ্রিত বলে, আরে আপনি এখানে এই অবস্থায় আসতে গেলেন কেন? ওকে আমি এনেছি। আগে বল, তুই ঠিক আছিস? এই যে এই ব্যক্তির জন্য। সামনে থাকা ব্যক্তিকে দেখিয়ে বলল, ঠিক আছি। কে উনি যে আমাকে এনেছেন হসপিটালে? আমি তো আপনার নামে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। উনি নাম বলার আগেই দাদি ওনার সামনে গিয়ে ওনার মাথায় হাত রেখে বলে ওঠেন, অনেক অনেক ধন্যবাদ দাদু ভাই। আমিও মুখে একটা হাসি নিয়ে সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াই, কিন্তু ব্যক্তিকে দেখে আমার হুঁশ আর হাসি দুইটাই উড়াল দেয়। সেই ব্যক্তিও আমার দিকে তাকাতেই যেন ভূত দেখেছেন এমন অবস্থা। আমি অস্ফুট সুরে বলি, তুমি? ভাবি, তুমি এখানে? আমি তো শুনলাম তুমি নাকি এখন আর ঢাকায় থাকো না, তোমার স্বামীর সাথে থাকো। হোয়াট? কে বলেছে এসব? কিন্তু আগে বলো, তুমি বাংলাদেশে? তুমি তো সিঙ্গাপুর ছিলে। 3 মাস আগে এসেছি ভাবি। ভাবি, তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে? মাথা নিচু করে বললাম। এই অবস্থা ডিভোর্স? রায়হানকে ছাড়াটা কি অনেক দরকার ছিল ভাবি? বুঝলাম প্রেগনেন্ট বলে এমন বলল, কিন্তু শেষের কথাটুকু বুঝতে পারলাম না। আমি তো নীরবের কথাগুলো শুনছি, আর প্রতি কথা শুনে এক একটা করে শখ খাচ্ছি। তার বলা কথাগুলো অবাক করে দিচ্ছে আমায়। স্বামীর সাথে ঢাকার বাইরে থাকি মানে? আর রায়হানকে আমি ছাড়লাম কবে? নীরব ভাইয়া, তুমি কি বলছো? ভাবি, রায়হানের সাথে দেখা হয়েছিল আমার, ও সব বলেছে আমাকে। এদিকে দাদি আর আদ্রিত একবার আমার দিকে তাকাচ্ছে তো একবার নীরবের দিকে। কে কখন কথা বলছে তাকানোটা তার উপর নির্ভরশীল। নীরব ভাইয়া, রায়হান তোমাকে কি কি বলেছে বলবে? কেন, তুমি যা যা করেছো রায়হান তাই বলেছে আমাকে। তুমি নাকি এখন আর ওর সাথে মানিয়ে নিতে পারছো না, তোমার চাহিদা পূরণ করা আর ওর পক্ষে সম্ভব নাকি হয়ে উঠছে না। তুমি চাও বিলাসবহুল জীবন, তাই তুমি নাকি ওকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করেছো। আমার প্রথম প্রথম কথাগুলো বিশ্বাস না হলো এখন সব তো চোখের সামনে। থ্যাঙ্কস টু রিদিতা। ও যদি রাইট টাইমে রায়হানের লাইফে না আসতো, তাহলে হয়তো ছেলেটা শেষ করে দিত নিজেকে। আমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে মাথা নিচু করে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলাচ্ছি আর কথাগুলো শুনছি। কারো মুখের দিকে তাকানোর শক্তি বা সাহস আমার নেই। রায়হান, তুমি এত জঘন্য হয়ে গেলে কিভাবে? আমার সাথে বেইমানি করলে এত দূর মেনে নিলাম, কিন্তু আমাকে লোকের কাছে খারাপ লোভী মেয়ে
প্রমাণ করে দিলে? একবার বিবেকেও বাঁধল না তোমার? এরই মধ্যে আদ্রিত উঠে দাঁড়িয়ে বললেন, আপনি রায়হানের কি হন? জি, ওর বাল্যকালের বন্ধু আমি। নীরব ভাই আমাকে উদ্দেশ্য করে আবার বললেন, জানো জান্নাত, আমরা সর্বদা রায়হানকে বলতাম যে ওর ভাগ্য আছে বলেই তোমাকে পেয়েছে, কারণ তুমি সর্বদা ওকে বুঝতে, ওর সাথে মানিয়ে নিতে, তুমি সামান্যতে খুশি থাকতে। তোমাদের ভালোবাসাটা পরিপূর্ণভাবে ছিল, নাই ছিল ছলনা, নাই ছিল চাহিদা। আমরা সবাই আমাদের গার্লফ্রেন্ডদের সাথে তারা যেন তোমার থেকে কিছু শিখে এই নিয়ে ঝগড়াও করতাম, কিন্তু তুমি তো হিতে বিপরীত বের হলে। খারাপ সময়ে পাশে থেকে ভালো সময়ে এসে ওকে ছেড়ে দিলে। নীরব ভাইয়ের কথাগুলো শুনে প্রথম প্রথম কষ্ট হলেও এখন অসম্ভব রাগ হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাসগুলো যেন বন্ধ হয়ে আসছে। মন বলছে রায়হানকে গিয়ে বেইমানির শাস্তিস্বরূপ সবার সামনে অপদস্থ করে আসতে। আমার মুখের কথাগুলো যেন হারিয়ে ফেলেছি। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। এই অবস্থা দেখে আদ্রিত আমার বিছানায় বসালেন। মাথায় রাগ চড়ে বসার জন্য এখন কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। আমি তাও বললাম, রায়হান আমার সাথে বেইমানি করে যত বড় ভুল করেছে তার থেকেও বড় ভুল করেছে আমার নামে মিথ্যা রটিয়ে। ভাইয়া, যে মেয়ে বিপদে পাশে ছিল সে মেয়ে ভালো সময়ে ছেড়ে এসেছে, এরকম অবাস্তব কথা তুমি বিশ্বাস করলে কিভাবে? বিবেক সায় দিল কিভাবে ভাইয়া? তুমি আমায় নিজের ছোট বোন বলতে, আর সেই তুমি। আমাদের ডিভোর্স হয়েছিল কারণ রায়হান এখন স্মার্ট কাউকে চায়, আমার মতো সাধারণ মেয়ে তার পছন্দ না। এরপর এক এক করে সব বললাম। আই এম সো সরি জান্নাত, রায়হান কথাগুলো যেভাবে বলেছিল বুঝিনি মিথ্যা, আর এই কথা অনেককেই বলেছে। রায়হান এত নিচে নামে কিভাবে? কিন্তু তোমার উচিত ছিল সত্যি সবাইকে জানানো। এইভাবে চুপচাপ চলে এসেছো বলেই এরকমটা হয়েছে। সবাই রায়হানকে বিশ্বাস করেছে। আমি হসপিটালের বেডে হাত দিয়ে চেপে ধরে নিচের দিকে তাকিয়ে আছি। রায়হানকে শেষ করে দেব আমি, ওর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে রীতিতারও। আমি রায়হানের বাড়ি যাব। উপস্থিত তিনজন ব্যক্তি যে আমার কথা শুনে আশ্চর্য চরম পর্যায়ে পৌঁছিয়েছে বুঝেছি। কি বললেন? আমি রায়হানের সাথে দেখা করতে যাব। ওই অসভ্যের সাহস হয় কিভাবে এভাবে আমায় অপদস্থ করার? ভাবে কি নিজেকে? বিপদে ওর পাশে থেকেছি, সফল হতে সাহায্য করেছি, আরও ও একের পর এক বেইমানি করেই যাচ্ছে। নিজে অন্য কারোর সাথে ফুর্তি করে আমাকে খারাপ বানিয়ে দিচ্ছে। জোরে চিল্লিয়ে কথাগুলো বললাম। ঘেমে আমি একাকার, চোখ বেয়ে অবাধ্য কান্নাগুলো ঝরিয়ে যাচ্ছে। জান্নাত শান্ত হন, এত রাগ এ সময় ঠিক নয়। হ্যাঁ জান্নাত, আর রায়হান দেশের বাইরে নাকি হানিমুনে যাওয়ার পর ওইখানে ওর স্ত্রীর কিছু কাজ পড়ে গিয়েছে, ওরা ওইখানে। বউয়ের টাকায় ঘুরে আমাকে লোভী বলে। বেইমানের বেইমান, ওকে ছাড়বো? হঠাৎ করে বুঝলাম পেটে হালকা হালকা ব্যথা করছে, তাই পেটটা চেপে ধরলাম। বিষয়টি আদ্রিত বুঝে জলদি ডাক্তারকে ডাক দিল। ডাক্তার এসে জলদি আমার চেক আপ করতে লাগলেন। আদ্রিত এইটুকুতেই চিন্তিত হয়ে পড়েছেন। খাটের উপর চুপচাপ মুখটা গোমরা করে বসে রয়েছি। ইস, সব জ্বালিয়ে দিতে পারতাম। যে কাজ তুমি করনি সে অপবাদ পাওয়া যে কত কষ্ট, আর অপমানে যার সাথে হয় সেই বোঝে। আর আমার রাগটা আগাগোড়ায় বেশি, মিথ্যা মোটেও সহ্য করতে পারি না। আজ যেহেতু আমার সামনে বসে সোফাতে, সে অনেক বেশি চিন্তিত। আসলে রাগ করার জন্য বেশ অসুস্থ হয়ে গিয়েছি। বারবার রাগ কমাতে বলছি, রায়হান আসলে তার ব্যবস্থা করা হবে। তাও রাগ কমার নামগন্ধ নেই আমার। তিনি এবার উঠে এসে আমার সামনে বসলেন। আপনার রাগ, দুঃখ, কষ্ট কোনো কিছু দিয়ে রায়হানের কিছু যায় আসে না, কিন্তু আপনি এইভাবে মুখ গোমরা করে আছেন, কথা বলছেন না, হাসছেন না, এই দেখে যে আমার কষ্ট হচ্ছে, তার কি কোনো মূল্য নেই? ওনার কথাগুলো শুনে ওনার দিকে তাকালাম। কথাগুলো বুকে এসে লাগলো। আদ্রিতের কষ্ট সহ্য হয় না আমার। তিনি যে অসুস্থ মনেই নেই। আমার ভাগ্যটাও ভাগ্য। আমার দুইতরফা ভালোবাসা শেষ হয়ে গেলেও ঠিকই, কিন্তু আদ্রিতের একতরফা ভালোবাসা এখনও তার মনের মধ্যে বেঁচে রয়েছে। হয়তোবা একতরফা ভালোবাসাগুলো এমনিই হয়, যার কোনো সমাপ্তি নেই। আমি ওনার দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিলাম। তিনি তাও মুখ মলিন করে বললেন, জোরপূর্বক হাসি আর খুশির হাসি এক নয়। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে বললাম, তাহলে এখন কি নিজেই নিজেকে কুতুকুতু দিয়ে হাসবো? আদ্রিত আমার কথায় মলিনভাবে হেসে বললেন, সেটাও জোরপূর্বক হাসিই হবে। তাও ঠিক, বাট রাগ কমে গিয়েছে, এখন আর অত খারাপ লাগছে না। সত্যি 3 দুগুণী 6 সত্যি। আর এমনিও রাগ করে থাকলে আমাকে রোহিঙ্গা রোহিঙ্গা লাগে। আদ্রিত আমার কথায় বেশ জোরে হেসে দিলেন। আর কয়েকদিন বাকি বাবুর পৃথিবীতে আসার। এখন অনেক সাবধানে থাকি, দরকার ছাড়া খাট থেকেই নামি না। আসলে 288 দ্বারা জারি করেছেন আদ্রিত যে নামাই যাবে না। এখন আমার শরীরটাও দুর্বল না, কিন্তু তাও মাঝে মাঝে মাথা ঘুরে। যে পরিমাণ ডালিম খাওয়াচ্ছে তার উপর আবার রক্ত দেওয়া লাগলে ডালিমের উপর থেকে আমার বিশ্বাস উঠে যাবে। আজকে ফ্রাইডে আদ্রিত নিচে নাস্তা করছে, আমার নাস্তাটাও উপরে খাটে দিয়ে যায়। বাবু হলে চলে যেতে হবে ভাবতে এখন কষ্ট হয়। আদ্রিতকে কি তখন আর কখনো দেখতে পাবো না? হঠাৎ করে শুনলাম কেউ জান্নাত জান্নাত বলে চিল্লাচ্ছে।
কণ্ঠটা তো বেশ পরিচিত। তাড়াতাড়ি খাট থেকে নেমে আস্তে আস্তে গেলাম। গিয়ে দেখি আমার প্রাক্তন রায়হান। রায়হানের দিকে তাকিয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সে এখন আর আমার নয়, সে এখন আমার প্রাক্তন। আগের মতোই আছে সে, পরনে লাল শার্ট, ব্ল্যাক প্যান্ট, তার গায়ে রং দুটো যা মানায়। এর মধ্যে সবাই প্রায় এসে জড়ো হলো ডাইনিংয়ে। গার্ডদের আদৃত বের হয়ে যেতে বলল। আমি তার দিকে ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে রইলাম। সে এবার উপরের দিকে আসতে লাগলে আদৃত এসে তার বাহু ধরল। সেও সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেয়। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলাম। রায়হান আমায় দেখে তাচ্ছিল্য করে বলল, তুমি তো দেখি এইখানে এসে ভালোই সংসার সাজিয়েছ। সবাইকে নিজের মতো ভাবাটা বন্ধ করো। আমি তোমার মতো লোভী, বেইমান না, আর অযোগ্যও নই। জান্নাত মুখ সামলিয়ে কথা বলো, নইলে নইলে কী করবেন রায়হান? ফেরদৌস, আপনার রাগ কষ্ট কোনো কিছু দিয়েই আমার কিছু যায় আসে না। ইভেন আপনার বাচ্চা মারা দিয়েও কিছু যায় আসে না। আপনাকে তো বেইমানের শাড়িতে ফেলাও কম। নিজে বেইমানি করলেন আর আমার ঘাড়ে চাপিয়ে দিলেন। বেইমানি করার সাহস আছে, কিন্তু বেইমান ডাক শোনার সাহস নেই। তাচ্ছিল্য করে বললাম, আমি বেইমান হলে তুমি কি? তুমিও তো আমার বাচ্চার কথা লুকিয়েছ। নীরবের থেকে জেনে গিয়েছি তুমি প্রেগনেন্ট। এক্সকিউজ মি, তোমার বাচ্চা মানে? আমার বাচ্চা। এর 9 মাস আমি দেখে রেখেছি। এর 9 মাসে একবারও খোঁজ নিয়েছ? না, নাওনি। জানলে তো খোঁজ নিতাম, কিন্তু তুমি তো জানাওনি পর্যন্ত। ছি, আমার বাচ্চা পেটে নিয়ে এই লোকের বাড়িতে? রায়হানের মুখে গিয়ে একটা ঠাস করে চর বসিয়ে দিলাম। সব কিছুর একটা সীমা থাকে, আর আমার ধৈর্যের বাঁধ অনেক আগেই ভেঙে গিয়েছে। আদৃত্য এসে আমার পাশে দাঁড়ালেন, দাদিও দাঁড়ালেন। জান্নাত, শান্ত হন। এত রাগ ঠিক নয়। আপনি তো আরও অসুস্থ হয়ে পড়বেন। আমি এক হাত পেটে রেখে রায়হানের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে রাগে ফুঁসতেছি। ভালোবাসা তো মরে গিয়েছি, এখন ঘৃণাটা ভালোবাসার থেকেও তীব্র। যে করি হোক আমি আমার বাচ্চা নিয়েই ছাড়ব। দরকার হলে কোর্টে যাব, তাও। আমার বাচ্চা আমার চাই। যে পুরুষ বউকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে যায়, সে যে বাচ্চা সামলাতে পারবে তা অবাস্তব। যে মেয়ে নিজের থাকার জায়গায় ঠিক নেই, অন্যের বাড়ি থাকছে, সে কিভাবে বাচ্চা সামলাবে? বাচ্চা পালবে কিভাবে? সে তো নিজেই অন্যের বোঝা। তুমি সিঙ্গেল মাদার, তোমাকে বাচ্চা না দেওয়ার হাজারটা কারণ বের করব। ইউ ওয়েট অ্যান্ড ওয়াচ। আদিত্য রায়হানের দিকে তেড়ে যেতে লাগলে আমি থামিয়ে দিই। রায়হান আর কিছু না বলে শয়তানের মতো হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আমি ডাইনিংয়ের সোফায় বসে পড়ি। এখন কি হবে আদৃত? রায়হান সত্যি সত্যি কেস করলে সিঙ্গেল মাদারের কাছে কি বাচ্চা দেবে তারা? তারা দিতে বাধ্য থাকবে। আপনি চিন্তা করবেন না একদম। আমি সব থেকে ভালো লয়ার হায়ার করব। আপনি শান্ত হন। আমার বাচ্চাকে যদি রায়হান নিয়ে নেয় তখন কি হবে? আমি কি নিয়ে বাঁচব? আদিত্য, প্লিজ কিছু করেন। আপনি আগে শান্ত হন। ওনার কথায় স্বস্তি পেলাম না আজ। রায়হান সত্যি কেস করেছে। ওর কোর্টকে জানিয়েছি আমাদের দুইজনের ইচ্ছে ডিভোর্স হয়েছে, কিন্তু আমি প্রেগনেন্সির কথা লুকিয়েছি। আমি আরও অন্যের বাড়ি থাকি। বাচ্চার ভরণ পোষণের ভার নিতে পারবো না। তার দিকটাই ভারী। কী যে হবে? আমি রুমে বসে সব ভাবছিলাম। হঠাৎ করে দেখি আদৃত আমার সামনে বসে। আর আপনি কখন আসলেন? যখন চিন্তা নিয়ে ব্যস্ত ছিলেন তখন। আপনার থেকে কিছু জানার ছিল। বলেন। রায়হান যদি বাবুর জন্য আবার আপনি ফিরে পেতে চায় তখন কি করবেন? যে আমায় ছেড়ে চলে গিয়েছে সে কখনোই আমার যোগ্য নয়। যদি সে আমার যোগ্য হতো তাহলে সে আমার মর্ম বুঝতো, আর যারা মর্ম বুঝে তারা ছেড়ে চলে যায় না। বাবুর জন্য আমায় বিয়ে করবেন? আমি ওনার কথা শুনে ওনার দিকে চোখ বড় বড় করে তাকালাম। এছাড়া আর পথ নেই। আপনার যেহেতু কোনো ঢাল বা কোনো কিছুই নেই, উকিল বলল রায়হানের জেতার চান্স অনেক। কিন্তু আপনি আমায় বিয়ে করলে আর আমি বাচ্চার দায়িত্ব নিলে কোনো সমস্যাই হবে না। কিন্তু আদৃত, আমি জানি আপনার জন্য সহজ নয়, কিন্তু বাবুকে পাওয়ার জন্য এই সহজ রাস্তাই খোলা। বাট বিয়েটা হবে লোক দেখানোর জন্য। আপনি যখন বাবুকে নিজে নিজে সামলাতে মানে নিজে প্রতিষ্ঠিত হবেন তখন না হয় চলে যাবেন। কিন্তু অনেকে তো আর আপনার মতো বন্ধু পায় না। তারা তো নিজেরাই সামলায়, নিজেরাই লড়ে যায়, কারণ তাদের প্রাক্তনরা আপনার প্রাক্তনের মতো এতটা নিচ নয়। বাকিটা আপনার কাছে ইচ্ছা। বলে উনি চলে গেলেন। ডাইনিংয়ে বসে আছি। দাদি তার নাত বউ পেয়ে আর কেস জেতার খুশিতে একগাদা রান্নাবান্না করছেন। হ্যাঁ, আমি আজিতের বিবাহিত স্ত্রী, আর কেস আমরাই জিতেছি। কেস জেতার মুখ্য দুইটি কারণ হলো আজিত আমায় আমার বাবুকে মেনে নিয়েই কোর্ট ম্যারেজ করেছেন, আর রিদিতা রায়হানকে বলেছে বাবু নলে তার মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে। তাই রায়হানও আগ্রহ দেখায়নি। এই ক্ষেত্রে বিয়েটা নিতান্তই অপ্রয়োজনীয় ছিল। কিন্তু আজকে কোর্টে যাওয়ার আগে যে কোর্ট ম্যারেজ করা হয়ে গিয়েছিল রাতি দুপুরে। একটু পরে ডক্টরের কাছে যাব। শরীরটা ভালো নেই, আল্ট্রাসাউন্ড করানো লাগতে পারে, তাই হসপিটালে যাওয়া। দাদি আর আমি যাব, আজই তো বাড়িই থাকবেন। দাদি রান্না করে আমাকে নিয়ে বেরোলেন। সিজার আর 8 দিন পর। দাদি তো কি করবেন, কি কিনবেন সব ঠিক পর্যন্ত করে ফেলেছেন। মনে হয় প্রেশার বেড়েছে।
উফ, বিরক্তিকর ডাক্তারই নাকি আসেননি আজকে, কেমনটা লাগে। ধুর ছাতা। আবার বাড়ি ফিরে আসলাম। ভাগ্যিস জ্যাম ছিল না। ময়না খালা আমাকে ধরে হাঁটছেন। দাদি আসার পথে মার্কেটে নেমে গিয়েছেন বাবুর জন্য দোলনা আরও কত কিছু কিনবেন বলে। আসলে দাদি সত্যি জানেন না, আদৃত্য পরে বুঝিয়ে সুঝিয়ে বলবেন। আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। দাদি কষ্ট পাবে ভেবেই কেমন অপরাধী মনে হচ্ছে নিজেকে। আচ্ছা, আমি যদি আদৃত্যকে বলি আমি তার স্ত্রী হয়ে থাকতে চাই, চাই আমার বাবুর বাবা সেই হোক, সে কি রাজি হবে? কিন্তু হলেও বাবুর জন্য হবে। উফ, এই জিনিসগুলো ক্যালকুলেশনের ম্যাথের মতো জটিল। গুলিয়ে যাই। এসব ভাবতে ভাবতে গেটের কাছে গিয়ে থমকে গেলাম। আমি যার কণ্ঠ শুনলাম তার এখানে আসা অবাস্তব। ময়না খালাকে গাড়ি থেকে ব্যাগটা আনতে বললাম। আমি দরজার কাছে গিয়ে দরজার ফাঁকা থেকে তাকিয়ে দেখি আদৃত আর রিদিতা বসে। আমি তাড়াতাড়ি সেখান থেকে সরে আবার তাকালাম। রিদিতা আর আদৃত সোফায় বসে হাসাহাসি করছে। মনে হচ্ছে দুজন দুজনের বেশ পরিচিত। তাদের বলা কথাগুলো কানে ভেসে আসলো আবার। সো ফাইনালি আদৃত নিজের ভালোবাসার মানুষকে 3 বছর সাধনা করার পর পেয়েই গেল। এত কাঠখড়ি পোড়ানোর পর তুমি সফল হলে, কিন্তু তুমি না থাকলে তা কখনো সম্ভব হতো না। থ্যাঙ্কস রায়হানকে প্রেমের জালে ফাঁসানোর জন্য। কেমন আদৃত, পজিশন আর টাকার জন্য সব করতে রাজি। এখন বলো রায়হানকে ডিভোর্স কবে দেব? যেদিন ইচ্ছা। আহা বেচারা রায়হান আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, ভাবছে আমিও ওকে অনেক ভালোবাসি। কিন্তু ও বেচারা জানেও না যে আমি তুমি যা বলেছ তাই করেছি। তুমি ওর ভালোবাসা আর লোকটাকে পরীক্ষা করানোর জন্যই ওকে আমার অফিসে জব দিয়েছিলে, আর আমিও তোমার কথা রাখতে ওকে প্রেমের জালে ফেললাম। আরে দিতা, আমি ভাবিও নি রায়হান আমার প্রেমের জালে পা দেবে। ভাবতাম ও জান্নাতকে সত্যি ভালোবাসে, কিন্তু আমি ভুল ছিলাম। ও যদি আমার প্রেমের জালে না পড়তো তখন জান্নাত আর রায়হানকে ওদের মতো থাকতে দিতাম আর আমি আমার মতো থাকতাম। কিন্তু হয়তোবা ভালোবাসাটা একটু বেশি খাটে ছিল, তাই আমি জান্নাতকে পেয়েছি। আজ যে তার কথাগুলো শুনছি আর অবাকে শীর্ষে পৌঁছাচ্ছি। তার মানে আজই তো ইচ্ছা করে হৃদিতাকে পাঠিয়ে আমার সংসার ভেঙেছেন, আমার সংসারে আগুন লাগিয়েছেন। আমাকে পাওয়াটাও তার প্ল্যান ছিল। আমার সাথে আদৃত বেমানি করলো। সবাই বেমান। শুনলাম আদৃত আবার বলল, এক মেঘাচ্ছন্ন বিকেলের বৃষ্টির পানিতে ভিজতে দেখেছিলাম তাকে। চুলগুলো বারে বার মুখের উপর পড়ছিল। আলতো করে চুলগুলো ছড়িয়ে বাঁকা দাঁতে হেসে বাচ্চাগুলোর সাথে পুনরায় বৃষ্টির স্বাদ নিচ্ছিল। সাদা কোনো পরী, অপরূপা ছিল সেই অপরিচিতা। তার সে হৃদয় মাতানো হাসি প্রেমে পড়ে যায়। এরপর তাকে দেখি ভার্সিটির কম্পিটিশনে। প্রথম শুনি তার ভয়েস, কি সুন্দর করে সব উপস্থাপন করলো, নিজের শাড়িকে আর নিজেকে বেস্ট প্রমাণ করে। সেই অনুষ্ঠানে সুন্দরীদের মধ্যেও সে ছিল সবার থেকে মায়াবী। সেই দিন প্রথম তার হাতের স্পর্শ পাই। ওকে হারানোর পর 2 বছর যাবৎ ওকে ভুলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সম্ভব হয়নি। তখন ভাবি আমার ভালোবাসার মানুষ যার সাথে আছে সে তার ভালোবাসার মর্যাদা দিচ্ছে তো। আর তখন আমি এবার আর স্থির থাকতে পারলাম না। দরজার পেছন থেকে সামনে এসে বলে উঠলাম, এসব প্ল্যান করলেন তাই তো? আমায় দেখে দুইজনে ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। খাটের কোণায় বসে আছি আমি। আমার সামনে লায়লা আপু জাহানের সাথে খেলা করছি। আমি বসে বসে এক দৃষ্টিতে তাই দেখে চলেছি। জাহান হলো আমার মেয়ে, বয়স তার মাত্র 21 দিন। লায়লা আপুর মতে দেখতে নাকি হুবহু আমার মতো। আমার মেয়ে হয়েছে আর আমি এখন লায়লা আপুর বাসায় রয়েছি। আসলে সেই দিন আদ্রিতের বলা কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম। রাগ আর ঘৃণারও জন্ম হয়েছিল তার সাথে। আদ্রিত আর রিদিতা উঠে দাঁড়িয়ে কিছু বলতে যাবে তার আগেই আমার লিভার পেন শুরু হয়। আদ্রিত আর রিদিতা আমার জলদি হসপিটালে নেন। তারপর বাবু হবার পর হসপিটালে ছিলাম যতদিন আদ্রিতের চেহারাও দেখতে চাইনি। আদ্রিত যখনই দেখা করতে বা কথা বলতে আসতেন মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে থাকতাম, নইলে রাগে চিল্লাচিল্লি করতাম। তারপর আর আসতেন না আদ্রিত। কেন করলো সে এমনটা? কি পেল সে আমার সংসার ভেঙে? এখন সে আমার স্বামী ভাবতেও ঘৃণা করছে। তার জন্য আমার সাজানো গোছানো জীবনটা তছনছ হয়ে গিয়েছে। হসপিটাল থেকে 5 দিন পরে রিলিজ দেওয়া হলো। দাদি আর রিদিতা বারবার অনুরোধ করে আদ্রিতের বাসায় যাওয়ার, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল থাকি। আদ্রিত লায়লা আপুকে সব বলে আপু অনেক জোরপূর্বক আমাকে নিয়ে আসে। আমি এখন আগের থেকে অনেক সুস্থ। আমার জীবনটা এখন একটা খেলনা মনে হচ্ছে। প্রথমে রায়হান আমার পুতুল ভেবে আমার মনটা নিয়ে খেলা করলো, আর এখন আদ্রিত। এত মনোযোগ দিয়ে কি ভাবছো জান্নাত? না আপু, এমনিই ভাবছি সামনে কি কি করব। যাই করো না কেন ভেবে চিন্তে করো জান্নাত, কারণ তুমি এখন আদ্রিত আজাদ খানের স্ত্রী। আমি তার মতো বেমানকে আমার স্বামী ভাবি না আপু। আদ্রিত কি বেমানি করেছে যে তুমি তাকে বেমান বলছো? বরং সে আসল বেমানকে তোমার সামনে এনেছে। আপু, আদ্রিত যদি রিদিতাকে রায়হানের সাথে রিলেশন করতে না বলতো তাহলে এমন কিছুই হতো না। আমার নিজের সন্তানকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াতে হতো না এর বাড়ি থেকে ওর বাড়ি।
এক্স্যাক্টলি। আদ্রিত রিদিতাকে বলেছিল রায়হানকে নিজের প্রেমে ফেলতে। রায়হানকে সে বলেনি রিদিতার প্রেমে পড়তে। রায়হান নিজ ইচ্ছা রিদিতার প্রেমে পড়েছে। আর লিসেন, যে ঘরে বউ থাকতে অন্য মেয়ের প্রেমে পড়ে সে যে কোনো মেয়ের প্রেমেই পড়তে পারে। তোমার তো কপাল ভালো যে আদ্রিত তাও রিদিতাকে পাঠিয়েছিল। রায়হান বেমানি করলে তোমায় সামলিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। নইলে আরাফাতের মতো কারো কবলে পড়লে বুঝতে। এখানে যদি রিদিতার প্রেমে না পড়ে অন্য কারো প্রেমে পড়তো তখন তখন কি করতে? তখন তা আদ্রিতকেও পেতে না। বললে না বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে হচ্ছে, তখন রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আপু বেশ রাগ নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আমি চুপ। আপুর কথাগুলো ভাবছি। আপু আবার বলল, একবার ভেবে দেখেছো এই যে এত ভালো একজন ডিজাইনার হয়েছো কার জন্য? শুধু আদ্রিতের জন্য। তোমার তো কপাল ভালো যে আদ্রিত তোমায় ভালোবাসে। একবার ভেবে দেখেছো যাকে এত বছর ধরে মন প্রাণ দিয়ে ভালোবেসেছ, বাবা মাকে কষ্ট দিয়েছ, সে ঠিকই চলে গেল অন্য নারীর জন্য। কিন্তু যাকে ভালোবাসা তো দূর, কখনো যার ভালোবাসাকে বুঝতেও চাইলে না, সে ঠিকই তোমায় ভালোবেসে গেল। এমন কিন্তু না যে আদ্রিতের লাইফে মেয়ে আসেনি। হাজারো মেয়েরা হাজারোভাবে ওকে নিজের করে নিতে চেয়েছে, কিন্তু আদ্রিত ফিরেও তাকায়নি তাদের দিকে তোমার জন্য। আমি এখনও মাথা নিচু করে কথাগুলো শুনছি। ঠিকই তো বলেছে আপু, আদ্রিত আর জোর করেনি ভালোবাসতে। সে নিজ ইচ্ছাতেই রিদিতার প্রেমে পড়েছে। আর যাকে ভালোবাসলাম সে আমার মর্যাদা দিল না, কিন্তু যাকে ভালোবাসলাম না সে, উফ কি করব আমি। কিন্তু যাই হোক, আদ্রিত তো আমায় অন্ধকারে নাই রাখতে পারতো। কিন্তু আপু, আদ্রিত আমাকে এভাবে অন্ধকারে না রেখে কথাগুলো বলতে পারতো। আচ্ছা জান্নাত, তুমি রায়হানের থেকে বাবুর কথা কেন লুকিয়েছিলে? বাবুকে যেন রায়হান না নিয়ে যায় তাই? মানে বাবাকে হারানোর ভয়ে। এক্স্যাক্টলি এই জন্যই আদ্রিত তোমাকে বলেনি, তোমাকে হারানোর ভয়ে। আর এখন শুনে যে রাগ করছো, তখন শুনলে যে কি করতে? আদ্রিতের মার্ডার করে দিতে, কারণ তখন আদ্রিতকে সেইভাবে চিনতেও না। আর তোমার যে পরিমাণ রাগ জেদ, এই জন্য কথাগুলো আমিও তোমায় আগে বলিনি। বিষয়টা নিয়ে ভেবো। ভাবতে গেলেই সব গুলিয়ে যাচ্ছে, জটিল লাগছে। কারণ তুমি জটিল করে ভাবছো। সব রাগ জেদ বাদ দিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখো, মনটা শান্ত করে চিন্তা করো। আর নাও ছোট পরি ঘুম। আপু বাবুকে শুয়ে দিয়ে বের হয়ে গেলেন। আমি গিয়ে বাবুর পাশে শুয়ে বাবুর হাতগুলো খেলতে লাগলাম। আর ভাবতে লাগলাম, আদ্রিত যা করেছে সব তো আমায় ভালোবেসেই করেছে, কিন্তু সে তো অন্যভাবেও কাজটা করতে পারতো। আর রায়হান যদি কখনো আমায় রেখে অন্য কাউকে ভালো না বাসতো, তাহলে আমি তো আগের মতো সুখী থাকতাম। রায়হান, তুমি যদি হৃদিতার প্রেমে না পড়তে কিছুই ঘটতো না। আমি তুমি জাহান মিলে কতই না সুখী হতাম, পরিবারটা পূর্ণতা পেত। কিন্তু রায়হান যদি সত্যি হৃদিতা ছাড়া অন্য কারো প্রেমে পড়তো, উফ বেঈমান, এখন তোমায় নিয়ে যে ঘৃণা আমার বুকে জমা হয়েছে, তারপর আর ভাবতে চাই না তোমায় নিয়ে। কিন্তু আদ্রিতের জন্য কি আদৌ ঘৃণার জন্ম হয়েছে? কারণ মন বারে বার তারই হয়ে কথা বলছে, তার হয়ে সুপারিশ করছে। আমি কি সত্যি আদ্রিতকে ভালোবেসে ফেলেছি? তার ভালোবাসার কাছে আমার ভালোবাসাটা হেরে গিয়েছে। হয়তোবা তার ভালোবাসাটাই নিখুঁত ছিল, আমার ভালোবাসাতেই খুঁজছিল। সে ঠিক মানুষটাকে ভালোবেসেছিল, আর আমি ভুল মানুষটাকে। হঠাৎ করে ফোনের রিংটোনের আওয়াজ আসতে জলদি করে ফোন নিয়ে মিউট করে দিলাম। বাবুর ঘুম ভেঙে গেলে বিপদ। আমার মতো শুধু ভ্যা ভ্যা করে কান্দে। ও মা, 9টা বাজে। কালকে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু কি করব তা ভেবে রেখে ঘুমিয়েছিলাম। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আননোন নাম্বার। আমাকে আবার কার মনে পড়লো? ফোন ধরতে ওপাশ থেকে কেউ বলল, হ্যালো আপু, আমি হৃদিতা বলছি। আমার আর রায়হানের ডিভোর্স হয়ে গিয়েছে। আমিও চলে যাচ্ছি আজকে রাতে বাংলাদেশ থেকে, তাই শেষ কলটা তোমায় করলাম। ডিভোর্স দিয়েছ? ও কিছু বলেনি? বলেছে আমাকে আর আদ্রিতকে নাকি শেষ করে দেবে, আর তোমায় নিয়ে কিছু বলেনি। হাস্যকর। কিছুই করতে পারবে না তোমাদের সে। এই জন্য চিন্তা করো না, তোমায় নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবুও একটা কথাই বলবো, সম্মানের পরে টাকাটাকে রেখো। তুমি টাকার জন্য এবার যা করেছো করেছো, এবার ভালো কাউকে খুঁজে নিও নিজের জন্য। জি আপু। আর আপু, আমি আপনার স্বামীকে কখনোই কেড়ে নিতে চাইনি। যেভাবে বলা হয়েছে সেইভাবেই কাজ করেছি। ধন্যবাদ আমার জন্য মনে কোনো অভিযোগ পুষে না রাখার জন্য। সে আমার স্বামী নয়, এখন সে প্রাক্তন। আমার স্বামী এখন আদ্রিত আজাদ খান। সরি আপু, ভালো থাকবেন। তুমিও ভালো থেকো। ফোনটা রেখে দিয়ে বাবুর গায়ের উপর পাতলা কাঁথা দিয়ে ফ্রেশ হতে গেলাম। একবারে রেডি হয়ে নিচে নামলাম। হালকা গোলাপি রঙের 3 পিস পরেছি। নিচে নেমে খাবার টেবিলে বসতেই আপু বলল, কোথাও যাচ্ছ নাকি? জি আপু, একটা কাজ আছে। কখন যাবে? এই তো নাস্তা করে উঠেই যাব। বাবুকে নিয়ে যাবে? হ্যাঁ আপু, নইলে একা কিভাবে রেখে যাব? বাবু আমার কাছেই থাকুক, তুমি গিয়ে ঠান্ডা মাথায় আদ্রিতের সাথে কথা বলো। আপুর কথা শুনে বিষম খেলাম। আপু আমার দিকে পানির মগটা এগিয়ে দিল। আমি এই ভেবে অবাক হচ্ছি যে আপু কিভাবে জানলো? তুমি রেডি হয়ে নিশ্চয়ই ঘুরতে যাবে না এখন?
আগে আদ্রিতের বাড়ি সেখানে যাবে, আর কালকের বলা কথাগুলো মাথায় রেখো। আচ্ছা আপু, রাহেনদেরও ডিভোর্স হয়ে গেছে, রিদিতা ফোন দিয়ে বলল। এ তো হওয়ারই ছিল। আল্লাহ কর্মের শাস্তি ওকে দেবেন এটা খুব ভালো করেই জানতাম। ও এখন আবার বাবুকে নিয়ে ঝামেলা করতে পারে। লাভ নেই আপু, কোর্ট ডিসিশন দিয়ে দিয়েছে। তাও ওর মতো লোককে দিয়ে বিশ্বাস নেই। ওরা বেইমান, স্বার্থপর, অমানুষ। নাস্তা করে বের হয়ে গেলাম। বাবুকে আপুই সামলাবেন। আপু একদম নিজের বোনের মতো, অনেক ভালোবাসেন আমায়, ছোট বোনদের মতো। আদ্রিতের বাড়ি গিয়ে কলিং বেল দিতেই ময়না খালা এসে গেট খুলে আমায় দেখিয়ে জড়িয়ে ধরলেন। আমিও জড়িয়ে ধরলাম। দাদিকে খুঁজতে গিয়ে শুনি তিনি নাকি আদ্রিতের উপর রাগ করে চলে গিয়েছেন গ্রামে। শুনে খুব খারাপ লাগলো। আজকে শুক্রবার বিধায় আমি জানি আদ্রিত বাড়ি আছেন, কিন্তু এসে শুনি উনি নাকি বেশ কয়েকদিন রুমেই বন্ধ রেখেছেন নিজেকে। উপরে যাওয়া বারণ। খাওয়ার আগে সার্ভেন্ট গিয়ে রুমের সামনে খাবার রেখে আসবেন। শুনে রাগ হচ্ছে। নিজের এত অযত্নের মানে কি? উপরে দেখে পা বাড়ালাম। আদ্রিতের রুমের সামনে গিয়ে দেখি দরজা ভিড়ানো, লাগানো না। আস্তে করে গেট খুলে ভিতরে ঢুকেই টর্নেডো, আয়লা, সিডো সব যেন একদিনে রুমের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। কি অবস্থা, কি সব লণ্ডভণ্ড। কিন্তু আদ্রিত কই? এবার ঘুরতেই আমার চোখ আটকে গেল। খাটের সাইডে কারো হাত দেখা যাচ্ছে। সে হাত জুড়ে রক্তের ছড়াছড়ি। আমি 2-1 পা পিছিয়ে গেলাম। আদ্রিত নিজেকে কিছু করে ফেলেনি তো?